ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু জেনেও আমরা অনেকেই এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ সময়ের সাথে সাথে বিষয়গুলো সহজ হয়ে যাচ্ছে। কিন্তু এই সহজ হওয়া ভবিষ্যতে বড় কোনো বিপদ ডেকে আনবে না তো? হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া দ্য ফ্লু মুভিটির কথা। মুভিটির প্রেক্ষাপট ভাইরাস বিধ্বস্ত কোরিয়ার একটি শহরের উপর তৈরি করা হয়েছে। ভাইরাস কিভাবে একটি শহরের চিত্র মুহূর্তের মধ্যেই পাল্টে দিতে পারে তা এই মুভিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে। মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10, রটেন টমেটোসে মুভিটি 40% ফ্রেশ রয়েছে। তো বলা যাক 2013 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল অ্যাকশন জনরার মুভি দ্য ফ্লু এর ঘটনা প্রবাহ। এপ্রিল 2014 সাল, চীনের হংকং শহর। কিছু মানুষ কেন জানি লুকিয়ে কোথাও পালাচ্ছিল। পরে জানা যায় তারা কাজের খোঁজে অবৈধভাবে কোরিয়া যাচ্ছে। তাদের সবাইকে জাহাজের শিপিং কন্টেইনারে লুকিয়ে দেয়া হয়। তাদের মধ্যে একজন বেশ অসুস্থ ছিল। 7 দিন পর তাদের এই কন্টেইনার কোরিয়ার বুন্ডাং সমুদ্র বন্দরে চলে আসে। 2 জন ডেলিভার কর্মী জাহাজের কন্টেইনারটি খুলে। প্রচণ্ড দুর্গন্ধ সেখানে। দেখা যায় সেখানকার সব মানুষগুলোই বিভৎসভাবে মারা গিয়েছে। তাদের দেখেই আন্দাজ করা যাচ্ছিল এটা কোনো এক রোগের সংক্রমণ হবে, কিন্তু তারপরও সেখানে একজন লোক কোনোভাবে বেঁচে ছিল। তারা সেখানকার ভিডিও করে রাখে। এরপর ওই ছেলেটিকে সাথে নিয়ে তারা বেরিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই এক ডেলিভারি কর্মী কিছুটা অসুস্থতা বোধ করতে শুরু করে। অন্য কর্মীটির কিছু জিনিস ক্রয়ের প্রয়োজন ছিল। সে বের হলে এই সুযোগে আক্রান্ত ওই ছেলেটি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তাকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে অসুস্থ ডেলিভারি কর্মীটি পুরোপুরি সংক্রমিত হয়ে গেছে। সে মেডিসিনের জন্য দোকানে আসে। তার হাঁচি কাশির মাধ্যমে আশপাশের মানুষগুলোতে ভাইরাস ছড়িয়ে পড়ছিল। এই শহরেই এক গবেষক ছিলেন ডক্টর কিম। তিনি এক সড়ক দুর্ঘটনায় এক টানেলের ভিতরে পড়ে গিয়েছিলেন। তাকে উদ্ধার করতে ফায়ার ফাইটার বা দমকল বাহিনী এসেছিল। তাদের একজনের নাম জিগু। জিগু বেশ সাহসিকতার সাথে ডক্টর কিমকে উদ্ধার করে। আর এই উদ্ধার কাজের মধ্য দিয়ে জিগু কিমকে বেশ পছন্দ করে ফেলে। তবে কিম তাকে পাত্তা দেয় না। সে কিছুটা ভাব নিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন আবার কিমি তাকে কল করে দুর্ঘটনাস্থলে ডাকে। কারণ হচ্ছে তাকে তো উদ্ধার করা হয়েছে, কিন্তু তার ব্যাগটি নিচেই রয়ে গেছে। তার প্রয়োজনীয় কাগজপত্র সেখানে রয়েছে। তাই কিম জিগুকে অনুরোধ করে টানেল থেকে ব্যাগটিও বের করে দিতে। জিগু যদিও প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে ঠিকই ব্যাগটি উদ্ধার করে। ব্যাগে কিমের ফোন রিং হচ্ছিল। কলটি করেছিল কিমের একমাত্র মেয়ে মিরে। যেহেতু ব্যাগ থেকে কিমের ঠিকানা পাওয়া যাচ্ছিল না, তাই জিগু কিমের মেয়ের কাছেই ব্যাগটি পৌঁছে দিতে যায়। কিমের একটি কিউট মেয়ে রয়েছে। সে দারুণ মিষ্টি মিষ্টি কথা বলতো। জিগু বেশ অবাকই হয়। সে ভেবেছিল কিম অবিবাহিত। তবে মীরের সাথে গল্প করতে করতে জিগু জানতে পারে যে কিমের অনেক বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। মীরেও তার মার মতো চঞ্চল স্বভাবের। মীরের সাথে জিগুর বেশ ভালোই ভাব জমে যায়। শহরে ভাইরাসের প্রভাব ধীরে ধীরে বাড়ছিল। বাসে নানা মানুষের ভিড়ে, ক্লাসে শিক্ষার্থীদের মাধ্যমে ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয়, ইতিমধ্যেই শিশুরা এতে আক্রান্ত হয়েছে। বাসায় কিম এসে দেখতে পায় তার মেয়ে মিরে ব্যাগ নিয়ে এসেছে। জানতে পারে জিগু ব্যাগটি উদ্ধার করে দিয়েছিল। কিম আসলে ভাবতেই পারেনি জিগু আবার সেই ঝুঁকিপূর্ণ টানেলের মধ্যে গিয়ে ব্যাগটি উদ্ধার করবে। এভাবেই জিগুর প্রতি কিমের ভালো লাগা শুরু হয়। কিম অনেক খুশি। সে তার মেয়ের সাথে খুনসুটি করছিল। এই সময় তার হসপিটাল থেকে কল আসে। তাকে এমার্জেন্সি হসপিটালে আসতে বলা হচ্ছিল। হসপিটাল এসে জানতে পারে একটা পেশেন্ট ভর্তি হয়েছে যার অবস্থা একেবারেই গুরুতর। দেখা যায় এটাই সেই আক্রান্ত ডেলিভারি কর্মীটি। তার কোনো এক অজানা কারণে মাত্রাতিরিক্ত জ্বর হয়েছে। তার পুরো শরীরে র্যাশ ছড়িয়ে পড়েছিল। কিম ভাবছিল এটা ইনফ্লুয়েঞ্জা হবে। তবে কর্মীটির ফোন পাশে পড়েছিল। ফোনে ওই দিনের ভিডিওটি দেখা যায়, যেখানে পুরো কন্টেইনার ভর্তি আক্রান্ত মানুষের লাশ ছিল। বোঝা যায় এটা কোনো ইনফ্লুয়েঞ্জা নয়। কিম বাইরে এসে তার সাথী কর্মীটির সাথে কথা বলে। জিজ্ঞেস করে এই ভিডিওটি কোথায় রেকর্ড করা হয়েছে আর কন্টেইনারের মানুষগুলো কারা, তারা ওখানে ওই অবস্থায় মরে পড়েছিল কেন। এটা ভাইরাসের মাধ্যমে হতে পারে, তাই ওই কন্টেইনার চেক করা প্রয়োজন। ভাইরাসের কথা শুনে কর্মীটি ঘাবড়ে ওঠে। সে তার সাথী কর্মীটির কাছে যায়
কারণ সে শুধু সাথীকর্মী নয়, সে তার নিজের ভাইও ছিল। তাকে বাধা দেয়া হলেও সে তার ভাইয়ের কাছে আসে। তার ভাই ইতিমধ্যেই মারা গিয়েছে, তাকে জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করে। তাকে সরানোর চেষ্টা করা হয়, আর এই ধস্তাধস্তিতে সেখানে ভাইরাস সংক্রমিত হচ্ছিল। অন্যদিকে মীরে প্রতিদিনের মতো তার প্রিয় বিড়ালকে খাবার দিতে বাইরে আসে। তখন তার সাথে ওই কন্টেইনারের বেঁচে যাওয়া ছেলেটির দেখা হয়। ছেলেটির নাম ছিল মনসাই। মনসাই যদিও মীরেকে দূরে থাকতে বলছিল, কিন্তু মীরে বারবার তার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলছিল। সে খাবার দিলে ক্ষুধার্ত মনসাই তা খেয়ে নেয়। মনসাই খুবই অসুস্থ দেখে মীরে তার জিগু আঙ্কেলকে কল করতে যায়। জিগু এসে দেখে সেখানে মনসাই নেই, চলে গেছে। এদিকে গবেষক দল বিগত বছরের ভাইরাস কেসগুলো স্টাডি করছিল। তারা দেখার চেষ্টা করছিল এই ভাইরাসের লক্ষণগুলো তাদের কোনোটার সাথে মিলে যায় কিনা। জানা যায় এই ভাইরাসের নাম H5N1, যেটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের সৃষ্টি করে, যা 36 ঘন্টার মধ্যেই একটি মানুষের মৃত্যু ডেকে আনতে সক্ষম। রোগীর পরিমাণ বাড়তে শুরু করেছিল, বোঝা যায় শহরে ভাইরাস তার তাণ্ডব শুরু করে দিয়েছে। গবেষক দল স্পেশাল ফোর্স সহ সেই কন্টেইনারের কাছে আসে। কন্টেইনার খোলার সাথে সাথে সেখান থেকে ইঁদুর সহ নানা পোকামাকড় বেরিয়ে আসছিল। লাশ ভর্তি সেই কন্টেইনারকে তাই আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আশপাশ স্যানিটাইজ করা হয়। কিন্তু ভাইরাস তো ইতিমধ্যেই পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তাই প্রশাসন বিশেষ একটি গবেষণা টিম গঠন করে। গবেষকরা প্রস্তাব দেয় পুরো বুংডাং শহরকেই বন্ধ করে দিতে, যাতে এই ভাইরাস শহর থেকে বেরিয়ে পুরো দেশে ছড়িয়ে পড়তে না পারে। প্রশাসন এত দ্রুত শহর বন্ধ করায় রাজি হচ্ছিল না। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে। এ সময় কিম এসে জানায় ওই কন্টেইনারে একজন বেঁচে ছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যায় শুধুমাত্র ওই ছেলেটি, যার নাম মনসাই, বেঁচে আছে। গবেষকরা বলে মনসাইকে তাদের খুঁজে বের করতে হবে। তার মাধ্যমে এই ভাইরাসকে প্রতিরোধ করার উপায় বা ভ্যাকসিন তৈরি করা যেতে পারে। গবেষকদের নানা সিদ্ধান্তের সাথে প্রশাসনের তর্ক বিতর্ক লেগেই ছিল। প্রশাসন বিষয়টা গুরুতরভাবে নিচ্ছিল না। তখনই দেখা যায় পুরো শহরের পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। গণহারে অসুস্থ মানুষজন দিয়ে হসপিটালগুলো ভরে উঠছে। সারা দেশের মানুষ আতঙ্কিত। বুংডাং শহরের মেয়র রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসেন। যেহেতু ভাইরাসটির কোনো প্রতিষেধক নেই, তাই এটাকে যতটা সম্ভব আটকিয়ে রাখাই এখন একমাত্র লক্ষ্য। সিদ্ধান্ত হয় পুরো বুংডাং শহরকে বন্ধ করে রাখার, যাতে ভাইরাস বাইরের শহরগুলোতে যেতে না পারে। আর যারা সুস্থ রয়েছে তাদের বুংডাং থেকে অন্য শহরে নিয়ে যেয়ে নিরাপদে রাখা হবে। উপর মহলের লোকজনরা দ্রুত শহর থেকে বের হওয়ার জন্য আকাশপথে যাওয়ার পরিকল্পনা করে। কিমোর বাইরে নয়, কিন্তু তার মেয়ে তো বাসায় রয়েছে, তাই কিম তার মেয়েকে আনতে বাসায় যায়। মীরা তার জিগু আঙ্কেলের সাথে ছিল। তারা শপিং মলে। এখানকার পরিবেশটাও গুরুতর হচ্ছে। কিম তার মেয়েকে কল করলে জিগু সেই ফোন উঠায়, বলে তারা কোথায় আর এখানকার পরিবেশের অবস্থা কী রকম। কিম দ্রুত সেই শপিং মলে আসার চেষ্টা করে। সরকার লকডাউন ঘোষণা করায় শপিং মলগুলোতে মানুষদের ভিড় জমে যায়। একদমই হইহুল্লোড় অবস্থা। সুবিধাবাদীরা আবার এদিকে লুটপাটও শুরু করে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে পুলিশরাও এসে পড়ে। শপিং মলে কিছু আক্রান্ত মানুষ পড়ে মারা যাচ্ছিল। এই ভিড়ের মধ্যে আবার মীরে হারিয়ে গিয়েছিল। তাকে অনেক খুঁজে পরে পাওয়া যায়। তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়, আর তারা পুরো শপিং মলকে লক করে দেয়। তবে কোনোভাবে কিমরা বের হয়ে আসে। কিম জিগুকে সাথে নিয়ে যেতে চায়। জিগু তাদের সাথে নিরাপদ শহরে যেতে পারবে, কিন্তু জিগু রাজি হয় না। বলে, আমি একজন দমকল কর্মী, আমার কর্তব্য হচ্ছে মানুষের সুরক্ষা নিশ্চিত করা, তাই এই মানুষগুলোকে আমি এভাবে ফেলে যেতে পারি না। সে কিমকে তার গাড়ির চাবি দেয় আর বলে দ্রুত শহর থেকে বের হয়ে যেতে। জিগুর সাথী কর্মীটা সেখানে চলে আসে। তারা দুইজন মিলে একে একে গেটে আটকা পড়া সুস্থ মানুষগুলোকে বের করার চেষ্টা করছিল। অন্যদিকে কিমরা এয়ারপোর্টে এসে যায়। তাদের যাওয়ার পারমিশন দেয়াই হচ্ছিল, কিন্তু তখনই মেরে কাঁচতে শুরু করে। আর এর জন্য তাদের বাধা দেয়া হয়। লক্ষণ থাকা কোনো মানুষকেই শহরের বাইরে যেতে দেয়া হবে না। কিম তাদের বলে তার মেয়ের গত সপ্তাহে ঠান্ডা লেগেছে, এটা ভাইরাস জ্বর না। সে একজন ডক্টর, সে এগুলো ভালো বুঝে। কিন্তু তারপরও তাদের যেতে দেওয়া হয় না। তারা ওই শহরেই আটকা পড়ে যায়। গবেষণায় জানা যায় এই ভাইরাসের সূত্রপাত ঘটেছে চীন থেকে। সর্বপ্রথম পাখিদের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল। ধারণা করা হয় পাখিদের মধ্য থেকে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে। তবে এর রূপ ক্রমাগত পরিবর্তন হচ্ছে। কোরিয়াতে এসে এটা আরও ভয়ানক রূপ ধারণ করেছে। দেশের প্রধানমন্ত্রী জানায় তিনি দুঃখিত,
অনেক মানুষকে নিরাপদ স্থলে নিয়ে আসা সম্ভব হয়নি, অনেকেই এতে আক্রান্ত হয়ে গেছেন। তবে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসা যায়। গবেষকরা এই ভাইরাসের প্রতিষেধক এবং ভ্যাকসিন তৈরির চেষ্টায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট লোকজন আলোচনায় বসেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই শহর থেকে যেন ভাইরাস কোনোভাবেই বের হতে না পারে, যা হওয়ার এখানে হয়েই যেন শেষ হয়ে যায়। ডক্টরদের মধ্যে একজন প্রস্তাব দেন শহরের সব মানুষকে ক্যাম্প করে সংরক্ষণ করা যেতে পারে। ক্যাম্পে সবাইকে প্রথমে প্রাথমিক দৃষ্টিতে পরীক্ষা করা হবে, লক্ষণ পাওয়া গেলে তাদের পিসিআর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। 48 ঘন্টার মধ্যে ফলাফল নেগেটিভ আসলে তাদের ছেড়ে দেওয়া হবে, তারা তাদের নিজ নিজ বাসায় সুরক্ষিত থাকতে পারবে। আর যারা আক্রান্ত তাদের আলাদা করে কোনো এক জায়গায় আবদ্ধ করে রাখা দরকার। পরবর্তীতে প্রতিষেধক তৈরি হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। এভাবেই শহরের প্রায় সব অসুস্থ মানুষকে আলাদা করা সম্ভব, আর তাহলে কোনো অসুস্থ ব্যক্তি শহরের বাইরে যেতে পারবে না। তখন অন্য এক ডক্টর বলেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ, কেননা এতে ক্যাম্পের মধ্যে সুস্থ এবং আক্রান্ত মানুষগুলো একত্রিত হবে, আর এতে তো ভাইরাস সুস্থদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এটা কোনোভাবেই ভালো বুদ্ধি না। কিন্তু তার কথাকে গ্রাহ্য করা হয় না। বলা হয় ক্যাম্পেই সবাই সতর্কতার সাথে চলাচল করবে। আসলে গভর্নমেন্টের মোট কথা হচ্ছে, এতে যদি কিছু সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়, করার কিছু নেই। সময় কম, সব কিছুই যেন এই শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। একজন আক্রান্ত মানুষও যাতে শহর থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে না পারে, না হলে পুরো দেশে ভাইরাস ছড়িয়ে পড়বে। পুরো শহর এখন কঠোরভাবে লকডাউন। রাস্তায় রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেককে তাদের বাসা থেকে বের করে পরীক্ষা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিমদেরকেও এই ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। ড্রেসিংয়ের সময় কিম দেখে মীরের গায়ে র্যাশ আসা শুরু হয়েছে, অর্থাৎ মীরে আক্রান্ত। কিন্তু কিম এটা কাউকে বলে না, কারণ সে জানত পরবর্তীতে তার মেয়ের সাথে কি করা হবে। ওই সময় ওখানে এক লোকের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ঝামেলা বেঁধে যায়, আর এই সুযোগেই কিম তার মেয়েকে চেক আপ ছাড়াই ভিতরে পাঠিয়ে দেয়। ভিতরে একটি ক্যাম্প এলাকার মতো তৈরি করা হয়েছে। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের সুবিধা খুব একটা নেই সেখানে। তার মধ্যে গাদাগাদি পরিবেশ। অনেক মানুষই এগুলো মেনে নিতে পারছিল না, তারা আতঙ্কিত ছিল। কিন্তু সেনাবাহিনীর আক্রোশে তারা সবকিছু মেনে নিতে বাধ্য হয়। মাঝে জিগু একবার তার সাথীর কাছে শুনতে পায়, ক্যাম্পের আক্রান্ত মানুষগুলোকে আসলে শুধু আলাদা করে আটক রাখা হবে না, তাদের কোনো এক জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হবে। এটাই নাকি আসল পরিকল্পনা। তবে জিগু এটা মেনে নিতে পারে না। বীরের শরীরে সংক্রমণ বাড়ছে। ক্যাম্পের শুরু থেকেই কিম তার মেয়েকে জিগুর কাছে যেতে দিচ্ছিল না। প্রথমে যদিও জিগু বুঝতে পারেনি কিম কেন তার সাথে এমন করছে, পরে ধীরে ধীরে সে বুঝতে পারে মীরে আক্রান্ত। জিগু কিমকে বলে, মীরের তো এখন চিকিৎসার দরকার, আর তাকে এখানে রাখাও ঠিক না। এতে তুমি সহ অন্যান্য সবাই ঝুঁকির মধ্যে থাকবে। কিম বলে সে তার মেয়েকে সবার কাছ থেকে আলাদা রাখবে। তার মেয়েকে চিকিৎসার নামে প্রশাসনের হাতে তুলে দেওয়া যাবে না, কারণ এই ভাইরাসের কোনো প্রতিষেধকই এখনও তৈরি হয়নি। তারা নিশ্চিত মীরেকে শেষ করে ফেলবে। সে মা হিসাবে কখনোই তার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। কিম নিজেকে দোষী ভাবছিল, তার জন্যই মীরের এই অবস্থা। সে তার মেয়ের যথাযথ দেখভাল করতে পারেনি। জিগু সব বুঝতে পারে। সে ভাবে প্রশাসন আসলেই আড়ালে বিশেষ কিছু করার পরিকল্পনা করে রেখেছে। পুরো শহর যেন থমকে ছিল, এক আতঙ্কিত নীরবতা। আক্রান্ত পৃথকীকরণ এলাকায় মনসাইকে খুঁজে পাওয়া যায়। সে এখন পর্যন্ত বেঁচে আছে। তার গায়ের তাপমাত্রা স্বাভাবিক। তাকে সেনাবাহিনীরা আলাদা একটি ল্যাব ক্যাম্পে নিয়ে আসে। যেহেতু সে আক্রান্ত থেকে সুস্থ হয়ে যাচ্ছে, তাই তার শরীর থেকেই প্রতিষেধক তৈরি করা যেতে পারে। আর কিম যেহেতু একজন ভালো মানের গবেষক, তাই তাকে খুঁজে বের করে প্রতিষেধক তৈরিতে নিয়োগ দেয়া হয়। এদিকে 48 ঘন্টা পেরিয়ে গেছে। রাষ্ট্রপতি নির্দেশ দেয় সুস্থদের ক্যাম্প থেকে ছেড়ে দিতে, কিন্তু কিছু ডক্টর রাষ্ট্রপতিকে এমনটা করতে মানা করে। তাদের মতে ভাইরাস খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে, তাই টেস্টের পরেও অনেক সুস্থ মানুষ আক্রান্ত হয়ে থাকতে পারে। তাদের তা বোঝার উপায় নেই, তাই ক্যাম্পের কাউকেই বাইরে বের করা ঠিক হবে না। রাষ্ট্রপতি এটা মানতে চায় না, কিন্তু তখন জাতিসংঘ সহ নানা দেশ কোরিয়াকে এমনটাই করতে বলে না হলে এই ভাইরাস পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। তাই রাষ্ট্রপতিকে বাধ্য হয়েই সবাইকে ক্যাম্পেই আটক রাখতে হয়। কিন্তু মানুষ তো দমে থাকবার নয়।
48 ঘন্টা পার হওয়ার পরও সুস্থদের কেন ছেড়ে দেয়া হচ্ছে না এটা নিয়ে ক্যাম্পে দাঙ্গা লেগে যায়। পরিস্থিতি বিগড়ে গিয়েছিল। অন্যদিকে কিম বুদ্ধি খাটিয়ে ল্যাবকে ফাঁকা করে নেয়। তার মেয়েকে সেখানে নিয়ে আসে। মনসেইয়ের রক্ত থেকে প্রতিষেধক তৈরির ফলাফল পজিটিভ এসেছিল, তাই কিম তার মেয়ের মধ্যে সেই প্রতিষেধক প্রবেশ করিয়ে দেয়। এ সময় সেখানে সেনাবাহিনী চলে আসে, দেখে মিরে ভাইরাস আক্রান্ত, তাই তাকে নিয়ে যাওয়া হবে। কিম বাধা দিলে তাকে সেন্সলেস করে ফেলা হয়। এদিকে জিগু ক্যাম্পের আক্রান্ত এলাকায় মিরের মাথার ব্যান্ড কুড়ে পায়। খুঁজতে খুঁজতে সে ভিতরে গেলে দেখে সেখানে প্রচুর লাশ পড়ে আছে। তাদের আবার কেউ কেউ জীবিতও ছিল, কিন্তু তারা আক্রান্ত জন্যে তাদেরকেও লাশের সাথে সিল করে রাখা হয়েছে। তারা রোগীর মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিল না। জিগু আরও এগিয়ে দেখতে পায় বিশাল এক স্টেডিয়ামে সেই সিল করা লাশগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। তাহলে এটাই ছিল প্রশাসনের গোপন পরিকল্পনা। এখানে মিরে থাকার সম্ভাবনা ছিল, তাই জিগু পাগলের মতো মিরেকে খুঁজতে থাকে। অন্যদিকে কিমের সেন্স ফিরে আসে। সে জানতে পারে মিরেকে আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে। সে দ্রুত সেখানে যায়। আশপাশে স্থবির অবস্থা, লাশের ছড়াছড়ি, মায়ের হাতেই সন্তানের নিষ্প্রাণ দেহ পড়ে আছে। এগুলো দেখে কিম আঁতকে ওঠে। সেও মনে করে তার মেয়েকে হয়তো সেও চিরজীবনের জন্য হারিয়ে ফেলেছে। জিগু লাশগুলোর মধ্যে মিরেকে তন্ন তন্ন করে খুঁজছিল। অবশেষে সে লাশের ভিড়ে মিরেকে খুঁজে পায়। মিরে কিছুটা সুস্থ হয়েছে। সে তাকে ঘাড়ে বেঁধে সেখান থেকে নিয়ে যেতে থাকে। সেনাবাহিনীরা তা লক্ষ্য করে, তারা তার পিছু নেয়। আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যেও কেউ কেউ আক্রান্ত হয়ে গিয়েছিল। এক সৈনিক দেখে তার মাকেই আক্রান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এত বছর ডিউটিতে থাকার পর সে তার মাকে দেখতে পেয়েছে, কিন্তু দুর্ভাগ্য, তার মা তো অসুস্থ। সে অনেক চেষ্টা করে তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু সে কিছুই করতে পারে না। মার সামনেই তাকে আঘাত করে দমানোর চেষ্টা করা হচ্ছিল। এক সৈনিক বন্ধু তাকে সাহায্য করতে আসে। পুরো এলাকাকে ঘিরে রেখেছিল সেনাদল। তারা আক্রান্তদের নিয়ে যাবেই। মা তার ছেলেকে বলে চিকিৎসা পেলেই তো সে সুস্থ হয়ে যাবে, তাহলে সে এরকম করছে কেন? সৈনিক তার মাকে মিথ্যার আড়ালে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে না, তাই সে সব মানুষদের সামনেই সব গোপন তথ্যগুলোকে ফাঁস করে দেয়। বলে কোনো চিকিৎসা নেই, আক্রান্তদের পুড়িয়ে ফেলাই তাদের একমাত্র পরিকল্পনা। তাকে বাধা দিতে গুলিবর্ষণ করলে বন্ধু সৈনিকটি মারা যায়। নিশ্চুপ মানুষ এবার ক্ষেপে ওঠে। লেগে যায় দাঙ্গা। জিগু মিরেকে নিয়ে বেঁচে ফেরার চেষ্টা করছিল, কিন্তু তাকে আটক করা হয়। আর ওই সময় ক্ষিপ্ত মানুষ স্টেডিয়ামে চলে আসে। মৃতদের সাথে জীবিতদের পুড়িয়ে ফেলা দেখে সবাই প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। এতে জিগু আর মিরে রক্ষা পায়। কিমের কাছে একটি ওয়াকিটকি ছিল, যেটার মাধ্যমে কিম জিগুর সাথে যোগাযোগ করে। জানতে পারে তার মেয়ে বেঁচে আছে। পুরো ক্যাম্পে দাঙ্গা লেগে গিয়েছিল। বিক্ষোভকারীরা সবকিছু ভেঙে ফেলছে। ডাক্তারদের সেখানে থাকার মতো অবস্থা ছিল না। পরিস্থিতি প্রতিকূল দেখে কিমও তাদের অ্যাম্বুলেন্সে উঠে পড়ে, কিন্তু তাদের গাড়িটি থামিয়ে দেওয়া হয়। গাড়িতে ছিল মনসাই। তাকে বের করে ছুরি চালায় সেই ডেলিভারি কর্মীটি। এদের কারণেই তো তার ভাই মারা গিয়েছে। এই মনসাই হলো একমাত্র প্রতিষেধক, তাই অনেক চেষ্টায় তাকে বাঁচিয়ে নেওয়া হয়। এরপর দ্রুত তাকে নিয়ে তারা সেখান থেকে বের হয়ে যায়। কাছেই ছিল জিগু আর মিরে, কিন্তু তারা তাদের নাগাল পায় না। পুরো শহরে বিক্ষোভ চলছে। মানুষজন উন্মাদের মতো সবকিছু ভেঙে ফেলছিল। কিমের সাথে জিগুর যোগাযোগ হয়। কিম তাকে একটি জায়গায় আসার জন্য বলে। এদিকে শহরে উত্তাল অবস্থা দেখে প্রশাসন আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তাদের এখন টার্গেট হচ্ছে ক্যাম্প থেকে বেরিয়ে আসা মনসাইকে খুঁজে বের করা, তারপর প্রতিষেধক বানিয়ে সেগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এভাবেই তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে। কিন্তু মনসাই গাড়িতেই মারা যায়। যেহেতু প্রতিষেধক শরীরটি মারা গিয়েছে, তাই এখন আক্রান্ত মানুষদের সুস্থ করার আর কোনো উপায় নেই। তখন কিম বলে তাকে তার মেয়ের কাছে যেতে হবে। তার মেয়ে হয়তো সুস্থ হচ্ছে, আর যদি হয়ে থাকে তাহলে তার শরীর থেকে প্রতিষেধক বানানো সম্ভব। যেহেতু তার নিশ্চয়তা ছিল না, তাই তাকে বাধা দেয়া হয়। তখন সে বলে প্রতিষেধক তৈরি করা যাক, বানা যাক। সে একজন মা, আর তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে। উত্তাল জনতা সরকারের গোপন পরিকল্পনায় অনেক ক্ষিপ্ত ছিল। তারা এখন আর একা মরবে না, সবাইকে তারা এর ভাগাভাগি করবে। এজন্য তারা শহর থেকে বের হওয়ার জন্য সীমানার কাছাকাছি চলে আসে। সরকার দেখে প্রতিষেধক নেই, তাদের সুস্থ করাও সম্ভব নয়, আবার তারা সীমানা পেরিয়ে যাচ্ছে। তাই সরকার তাদের উপর গুলিবর্ষণের আদেশ দেয়। সেনাদল অনবরত গুলি ছুটতে থাকে।
একে একে নিরীহ মানুষগুলো সেখানে ভাইরাসের কারণ কাঁধে নিয়ে মারা যাচ্ছিল। জিগু মিরেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে, কেননা সেই এখন পুরো শহরকে বাঁচিয়ে রাখার একমাত্র ভরসা। এই গুলিবর্ষণে সেই সৈনিক ছেলেটি তার মায়ের সামনেই মারা যায়। এদিকে সরকার গুলিবর্ষণের আদেশ দেয়ায় রাষ্ট্রপতির সাথে বাকবিতণ্ডা লেগে যায়। সরকার বলে শুধু একটি শহরের মানুষের কথা বিবেচনা করলে হবে না, পুরো দেশ পড়ে আছে, আর এই মানুষগুলো তো শহর থেকে বের হতে চাচ্ছে। নানা দেশের সরকার প্রধান থেকেও এমনটাই করার জন্য চাপ দেয়া হয়। সরকারের পক্ষ থেকে সীমানার মানুষদের মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু রাষ্ট্রপতি এটা করতে দিবে না। তখনই সেখানে ওই ডাক্তারটি আসেন, বলেন কিমের মেয়ের শরীর থেকে প্রতিষেধক তৈরি করার সম্ভাবনা রয়েছে, তাই কিছু সময়ের জন্য হামলা বন্ধ করা হয়। কিমকে জানানো হয় যদি তার মেয়ের মাধ্যমে প্রতিষেধক তৈরি করা যায় তাহলে পুরো শহর বেঁচে যাবে। কিম তার মেয়ের সাথে ওয়াকিটকিতে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এই দিকে মিরে একা ছিল। জিগু কিছু আহত মানুষকে সাহায্যের জন্য গিয়েছে, আর ওই সময় সেখানে এক আক্রান্ত সিভিল সার্জনের আগমন হয়। সে জানতে পেরেছিল যে মীরের রক্তেই রয়েছে প্রতিষেধক। সে মীরেকে নিয়ে যায়, তার রক্ত নেয়ার চেষ্টা করে। সে সময় সেখানে জিগু আসে, তার সাথে লোকটির ব্যাপক ধস্তাধস্তি হয়। এতে এক পর্যায়ে সার্জনটি মারা যায়। কিম তার মেয়ের সাথে যোগাযোগ করতে না পারায় সে ভিতরে যেতে চাচ্ছিল, কিন্তু তাকে যেতে দেয়া হয় না। আর তার মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় মন্ত্রী আদেশ দেন সীমানার অরেঞ্জ লাইনটি যারাই পেরোনোর চেষ্টা করবে তাদেরকে শ্যুট করে মেরে ফেলা হবে। মীরে ভয়ে মানুষের ভিড়ে লুকিয়ে পড়েছিল। জিগু তাকে খোঁজার চেষ্টা করে। মানুষেরা দলবদ্ধ হয়ে এগোতে থাকে, হয় তারা ভাইরাসে মারা যাবে, না হয় সেনাদের গুলিতে। কিম সুযোগ পেয়ে সেই মিছিলের দিকে দৌড়াতে থাকে। মিছিলের একদম শুরুতেই ছিল মীরে। কিম তাকে দেখতে পায়। মীরেও দৌড়ে তার মায়ের দিকে আসে। অরেঞ্জ লাইন পার করতে দেয়া যাবে না, তাই পিছন থেকে তাকে থামাতে জিগুও দৌড়ে আসতে থাকে। গুলি বর্ষণ হয়, একটি গুলি এসে লাগে কিমের কাঁধে। আমজনতা গুলির ক্ষিপ্রতায় ভয়ে হাঁটু গেড়ে বসে। মীরেও থেমে যায়। জিগু এসে কিমকে ধরে। মীরে তার মায়ের সামনে এসে দুহাত ছড়িয়ে দাঁড়ায় আর কেঁদে কেঁদে বলে, আমার মাকে তোমরা মেরো না, উনি ডাক্তার, উনি মানুষকে বাঁচায়। মীরের এই মায়াবী কান্না আর হৃদয় বিদারক আকুতিতে পুরো সেনাদল নিশ্চুপ হয়ে যায়। সরকার পক্ষ সহ সকল মানুষদের মন শীতল হয়ে যায়। পুরো শহরের মানুষ এসে মীরেদেরকে ঘিরে ফেলে। রাষ্ট্রপতি আর সহ্য করতে পারেন না, তিনি প্রশাসনের বিপক্ষে গিয়েই সেনাদের বন্দুক নামিয়ে ফেলতে বলেন। ভিড়ে থেকে জিগু ক্যামেরার দিকে তাক করে মীরেকে তুলে ধরে। রাষ্ট্রপতি বুঝতে পারে এই মেয়েই সেই অ্যান্টিবডি বহনকারী মেয়ে, যার মাধ্যমে প্রতিষেধক তৈরি করা সম্ভব। তিনি ডাক্তারদের আদেশ দেন মেয়েটির মাধ্যমে দ্রুত প্রতিষেধক তৈরি করতে। শহরের মানুষদেরকে আশ্বাস দেন আর ভয় নেই, সবাইকে নিরাপদ রেখে সুস্থ করে তোলা হবে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মীরে অনেক খুশি, তার মা এবং জিগু আঙ্কেল দুজনই তার সাথে রয়েছে। কিম অবশেষে জিগুকে ধন্যবাদ জানায়, সে অনেক করেছে তাদের জন্য। একটা নতুন সম্পর্কের শুরু হয়। মীরের সাহায্যে প্রতিষেধক তৈরি করা হয়েছিল। মীরেরা এখন একটি সুখী পরিবার। পুরো শহর অবশেষে তার অস্তিত্ব ফিরে পেয়েছে।